হাওরের বন্যা কবলিত মানুষকে দেখতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে এসেছিলেন, হাওরের একটি মানুষও না খেয়ে থাকবে না। দেশে যথেষ্ট খাদ্য আছে, প্রয়োজনে বিদেশ থেকে আমদানি করা হবে, কিন্তু এই অজুহাতে খাদ্যের দাম বাড়ানো চলবে না। আর সরকার যতদিন লাগে ততদিন পর্যন্ত পাশে থাকবে ক্ষতিগ্রস্ত মানুষের। কিন্তু অভিযোগ আসছে, যে পরিমাণ সাহায্যের আবেদন করা হয়েছিল বা যত সংখ্যক মানুষকে সহায়তার আওতায় নিতে বলা হয়েছিল তার তুলনায় ব্যবস্থা হয়েছে অপ্রতুল। তার উপর পরিবার প্রতি মাসে মাত্র 30 কেজি চাল ও 500 টাকা সরকারি সহায়তায় একটি 5-7 জনের পরিবার খেয়ে পড়ে বাঁচতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও সারা দেশেই বেড়েছে চালের দাম। আর হাওড়ে 15 টাকা কেজি দরে যে চাল বিক্রি হচ্ছে তার সরবরাহ খুব কম। কাজেই রাতভর লাইন দিয়ে দাঁড়িয়ে যারা চাল নিয়ে ফিরতে পারছেন তাদের জন্যও ট্রলার ভাড়ার হিসেবে এই চাল সংগ্রহ খুব লাভজনক হচ্ছে না। ধান হারিয়ে জীবিকার আরেক উপায় হাওরের মাছ ধরা, আবার জলমহাল ইজারা দিয়ে রাখায় সকলের আয়ের জন্য উন্মুক্ত নয়। প্রধানমন্ত্রী বলে এসেছিলেন, হাওরের মানুষের জীবিকার বহুমুখীকরণ করতে সরকার কাজ করবে। সে বিষয়ে কতদূর কি হলো? আগামীতে বন্যা ঠেকাতে ঠিক সময়ে বাঁধ নির্মাণ, মেরামত, ফসলহানি এড়াতে স্বল্পমেয়াদী ধানের চাষ কিংবা হাওর ও নদী খননের কাজগুলো মাথায় রাখছেন কি এলাকার নেতারা? সরকারের পুনর্বাসন কাজ সফলভাবে চললে কাজ আর সাহায্য না পেয়ে কেন হাওর ছাড়ছেন ক্ষতিগ্রস্ত মানুষ? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজগঞ্জ স্টুডিওতে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এবং সুনামগঞ্জ 3 আসনের এম.এ. মান্নান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও নেত্রকোনার আওয়ামী লীগ নেতা ও অসীম কুমার উকিল এবং সিপিবির প্রেসিডিয়াম মেম্বার কাজী সাজ্জাদ জহির চন্দন। স্বাগত আপনাদের তিনজনকে। আমি যদি অভিযোগ নিয়েই শুরু করি, কাজী সাজ্জাদ জহির চন্দন, আপনার কাছে গিয়েই যদি শুরু করি। আপনারা গত সপ্তাহেই হাওর কনভেনশন করলেন এবং সেখানে একটা রিপোর্ট পেশ করেছেন। আপনি সেই রিপোর্টটি পেশ করেছেন যেখানে হাওরের ক্ষয়ক্ষতির পরিমাণ আপনাদের ধারণায় কি, মানে সিপিবি এবং বাসদের উদ্যোগে ছিল। আপনি যদি বলেন যে কিভাবে আপনারা ক্ষয়ক্ষতির হিসেবটি করলেন এবং কি দেখে এলেন সেখানে। ধন্যবাদ। আমি প্রথমে যারা দেখছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। গত 20 মে আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদের উদ্যোগে ঢাকায় আমরা হাওর কনভেনশন করেছি। এই হাওর কনভেনশনে হাওরের প্রায় 26টা উপজেলার প্রতিনিধিদেরকে আমরা নিয়ে এসেছিলাম, যারা সরাসরি ভুক্তভোগী। তাদের কাছ থেকে আমরা কথাগুলো শুনেছি এবং যখন হাওরের এই আগাম বন্যাটা হলো ঠিক তার 2-1 দিন পর থেকে আমাদের পার্টি এবং আমরা নিয়মিতভাবে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, বিভিন্ন হাওর এলাকাতে আমরা যাওয়া আসা করতে থাকি এবং আমরা ওখানকার মানুষের সাথে বেশি, প্রশাসনের সাথে আলাপ করি, নানাবিধ বিষয়ে ইনফরমেশন, তথ্য সব কিছু নিয়ে এসে আমরা হাওর কনভেনশন একটা পেপার আমরা তৈরি করি। একটা পেপার আমরা বলার পরে সেখানে দেশের বিশিষ্ট বুদ্ধিজীবী বৃন্দ, নদী বিশেষজ্ঞ, পানি বিশেষজ্ঞ তারা আসেন, তারা সেখানে আলোচনা করেন এবং তার ভিত্তিতে একটা খসড়া কর্মসূচি সেটা তৈরি হয় আমাদের এখানে এবং তার ভিত্তিতে আমরা সেটা রিপোর্টটা তৈরি করেছি। আসলে হাওরের যে কান্না, এটা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দেশের বা রাষ্ট্রের যে লুটপাটের যে অর্থনীতি বহাল আছে তারই বহিঃপ্রকাশ হচ্ছে হাওরের কান্না। এটা সামগ্রিকভাবে যে লুটপাট চলছে তার একটা বহিঃপ্রকাশ আমরা এবার হাওরে দেখতে পেলাম। হাওরে আপনার বন্যা হবে স্বাভাবিক, পানি আসবে স্বাভাবিক, সবই ঠিক আছে, কিন্তু এবার কেন এই অবস্থাটা হলো? হাওরে একটা বড় বিষয়, যেটা হাওরে বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু দেখা গেল যে সেই বাঁধগুলো আপনার যেভাবে নির্মাণ করা হয়েছে সেগুলো ঠিকমতো নির্মিত হয় নাই এবং অনেক জায়গায় বাঁধ নির্মাণ না করেও যারা কন্ট্রাক্টর, ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ড তারা যোগ সাজস করে বিল তুলে নিয়ে গেছে এবং ওখানে বলতে ডুবো বাঁধ, তো কাজে পানির নিচে ডুবেই থাকে, এটার একটা সুবিধাও আছে। হ্যাঁ, এখন না, এটা হাওরে মূলত যে বন্যাটা আসে সেটা আসে আরো পরে এবং এবার আগে চলে আসছে, পাহাড়ি ঢল, অতিবৃষ্টির কারণ আগে চলে আসছে বন্যাটা। এখন এই কাজ করার কথা ছিল 28শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এর মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু আমাদের কাছে যে রিপোর্ট, আমরা যখন সুনামগঞ্জে গিয়েছি, সুনামগঞ্জে 76টি বাঁধ নির্মাণের জন্য সরকারের পক্ষ থেকে 68 কোটি 80 লাখ টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক যে এখানে 25-26টি বাঁধের কোনো কাজই হয় নাই, অথচ বিল নিয়ে হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশন যখন এটাকে তলব করলো, সেখানে পানি উন্নয়ন বোর্ড যারা ছিলেন তারা কিন্তু স্বীকার করলেন যে
এখানে লুট হয়েছে, দুর্নীতি হয়েছে। কিভাবে? যে তারা বললেন যে আমরা 58 কোটি টাকা খরচ করেছি, আর যারা কন্ট্রাক্টর তারা বলছেন 68 কোটি টাকা খরচ করেছি। তার মানে 10 কোটি টাকা গেল কোথায়? আর এই যে কাজ হয়নি আপনারা বলছেন, সেটা কিসের ভিত্তিতে বলছেন? সেই এলাকার মানুষজন সে বলছেন যে তারা কোনো আলোচনা কাজ করে করতে দেখেনি। কাজ করতে দেখেনি। এবং হাওড়ে যেটা হয় প্রতি বছরই, এটা নতুন না, হাওড়ে প্রতি বছরই বাঁধের জন্য বরাদ্দ করা হয় জি, সরকারের পক্ষ থেকে বরাদ্দ। এবার যে কাজই হয়নি, কাজ খারাপ হয়েছে একরকম অভিযোগ, আর কাজই হয়নি আরো গুরুতর অভিযোগ। 25-26টা বাঁধ নির্মাণে হয় নাই, এবং সেখানে তারা করেছে। এবং বাঁধ যেগুলো করা হয়েছে এত দুর্বল, এবং যারা করেছেন ঠিকাদার বা কন্ট্রাক্টররা তারাও ভাবতে পারেন নাই যে এত আগে বন্যাটা আসবে। এবার আগে বন্যাটা আসার কারণে তাদের ছলচাতুরিটা সেটা প্রকাশ হয়ে গেছে। এবং বাঁধ শক্ত হওয়ারও সময় পায় না, ওইভাবে তৈরি করা। বাঁধের একটা নিয়ম আছে, এটা মাননীয় মন্ত্রী সুনাম হাওড়ে উনি বলতে পারবেন যে বাঁধের নির্মাণ ব্যাপারটা হলো যে একটা নদী থেকে তো সাজ্জাদ জয়চন্দন, বাঁধের বিষয়টি নিয়ে তো শুনবই, কারণ সেই অনিয়ম প্রসঙ্গে এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত গিয়ে বলে এসেছেন যে দায়ীদের বিচার হবে, ব্যবস্থা নেওয়া হবে। পুনর্বাসন কাজ কেমন চলছে? ত্রাণ কাজ, পুনর্বাসন কাজ, সেটা তো আমরা যখন জামালগঞ্জ, মধ্যনগর বিভিন্ন জায়গায় গিয়েছি, সরকারের পক্ষ থেকে বিশেষ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করে এসেছিলেন যে 30 কেজি চাল আর 500 টাকা 3,30,000 পরিবারকে দিবেন। কিন্তু হাওড়ে কিন্তু প্রায় 24 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আরেকটা মজার বিষয় হলো এক্ষেত্রে যে হাওড়ে যারা প্রশাসন এলাকায় যারা আছেন, বিভিন্ন অধিদপ্তর যারা আছেন, তারা এক এক সময় এক একটা ইনফরমেশন দিচ্ছেন, তথ্য এক এক রকম দিচ্ছেন। এবং এটা কেমন তথ্য দিয়েছেন একটা ছোট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সিলেটে হাওড়ের সংখ্যা কম, সুনামগঞ্জে হাওড় তো বেশি, 10টা উপজেলা, একটা থানা, পুরাটাই হাওড়ের মধ্যে। সিলেটের একটা হিসাব দিয়েছেন যে সিলেটে 26,715 হেক্টর জমি মানে পানিতে তলিয়ে গেছে, সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে 2,12,000 পরিবার। এটা সিলেটের হিসাব। অথচ সুনামগঞ্জে হিসাব দিয়েছেন 1,50,000 হেক্টর জমি তলিয়ে গেছে, সেখানে ক্ষতি হয়েছে মাত্র 1,72,000 মানুষের। দেখেন সিলেটে হাওড়ই কম, হাওড় হলো সুনামগঞ্জে। মানে এই যে তথ্যটা আমরা ওখানকার সাংবাদিকরা, আমরা যখন বিভিন্ন জায়গায় গিয়েছি, ওদের সাথে আমাদের মত বিনিময় হয়েছে, সেখানে এই বিষয়গুলো আলোচনা এসেছে। আপনারা যে 24 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলছেন, সেটা কিসের ভিত্তিতে বলছেন? সেটা বলছি আমরা সারা হাওড় এলাকার যাদের কথা এবং প্রশাসন এবং যারা স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, আমরা বিভিন্ন জনের আলাপ করেছি, এবং আলাপ করে সেটা আমরা বলার চেষ্টা করেছি। আমি আসব আপনার কাছে আরো বিস্তারিত আপনাদের তথ্য সংগ্রহের বিষয়ে জানতে। অসীম কুমার উকিল, আপনি নেত্রকোনা অঞ্চলে হাওড়ে এই বন্যা আসবার পর থেকেই আপনি ছিলেন, ঘন ঘন গেছেন। আপনার কাছে কি মনে হয় যে ত্রাণ কাজ, পুনর্বাসন কাজ আসলে যথাযথভাবে হচ্ছে? আপনার এলাকার মানুষ সেটা মনে করছে? আপনাকে ধন্যবাদ। ইতিমধ্যেই বন্ধু সাজ্জাদ জহির চন্দন একটা স্ট্যাটিস্টিক সহ উপস্থাপন করেছে। আপনি যে জায়গাটা থেকে শুরু করতে বলছেন, নিঃসন্দেহে ত্রাণ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। সেখানে সরকারিভাবেও যেমনভাবে পরিচালিত হচ্ছে, আমরা দলীয়ভাবেও আমরা ত্রাণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করছি। আমরা দলীয়ভাবে সরকারি কর্মকাণ্ড, সরকারি ত্রাণ, সরকারি সমস্ত পদক্ষেপ যেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সে ব্যাপারেও আমরা দলের থেকে একটা সুপারভিশন রেখেছি। আপনার সামগ্রিকভাবে বিষয়গুলি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। আসলে যে আলোচনাগুলি এসে গেছে আর কি, একদম মানে ফ্ল্যাট রেটে আলোচনা করতে গেলে এটি কনক্লুশন ড্র করা খুব কঠিন। এই আপনার বাঁধ, হাওরের বাঁধ সুন্দরভাবে হয়েছে, সুষ্ঠুভাবে হয়েছে, এই বিষয়গুলি কিন্তু কেউ বলছি না আমরা। হ্যাঁ, আবার এখানকার সিস্টেমটা এরকম, মানে বলছিলেন না যে পানির নিচের হিসাব সাদা চোখে দেখা যায় না, সেখানে ইঞ্জিনিয়ার আর কন্ট্রাক্টরদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। আবার এটা সারা বছর কাজ হয় না, কাজ ওই সময়টাই হয়। এটা হিসাব মানে একটা ট্রেডিশনাল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে এই সময়ের মধ্যে মোটামুটি শেষ করে ফেলা যায়। হিসাব রাখবার কি ব্যবস্থা সরকার করেছে, এটা বিশেষভাবে আমি মন্ত্রীর কাছে জানতেই চাইবো। আমি সেই জায়গাটা বলছি আর কি, যে আসলে এই ট্রেডিশনাল যে সিস্টেম, প্রাগৈতিহাসিক যুগের সিস্টেম আর কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি সিস্টেমটার মূলেই হাত দেওয়া দরকার। এই সিস্টেমটা আজকের যুগে দাঁড়িয়ে, আজকের পৃথিবীতে এই পদ্ধতিটি অচল, এটি হতে পারে না। এমনকি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পর্যন্ত তো হাওড় এলাকা ঘুরে এই কথাই বলেছে
বলেছেন যে এই বাঁধের একটা সমাধান, স্থায়ী সমাধান হচ্ছে। স্থায়ী সমাধান দরকার। এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতি কিন্তু হাওর এলাকায় জন্ম নেওয়া মানুষ না, মিটামন অষ্টগ্রামে 3 নির্বাচনী এলাকায় উনি এমপি ছিলেন না, উনি বড় কিন্তু হয়েছিলেন। অসীম কুমার উকিল 30 কেজি চাল মাসে আর 500 টাকা, এই সহায়তা নিয়ে আপনার এলাকার মানুষ খুশি? না, এবং যত মানুষের আসলে সহায়তা পাওয়ার কথা ছিল তারা সবাই পাচ্ছেন? আপনার এই জায়গাটা কিন্তু আরো স্পেসিফিক আসি আর কি না। জি, আপনার আপনি হাওর বলতে পারেন এলাকার আরো মানুষ specifically। কিন্তু মানুষ হচ্ছে 5000 মণ চাল পাচ্ছে, 1000 মণ চাল পাচ্ছে। আবার একটা শ্রেণীর মানুষ আছে কোনো চালই পাচ্ছে না, এরা কাজকর্ম করেই খাচ্ছে আর কি। 5000 মণ, 1000 মণ, 1500 মণ চাল পাওয়া মানুষের সংকটটা একরকম না। তারা কি করে এত হাজার মন চাল পাচ্ছেন? না, এদের অনেক জমি আর কি, মানে ও, আচ্ছা, এইভাবে নিজের এইভাবে জমিতে। সিস্টেমটা এইভাবে ডেভেলপ করছে ওরাই আর কি। হ্যাঁ, আবার একটা শ্রেণী আছে যারা এখানে কাজ করে এবং কাজ করে যেটা খায়, দিনমজুরের কথাই বলি বা ডেইলি লেবারই বলি, যেভাবে বলি না কেন, এরা এই সময়টাতে এখানে যায়, ধান টান কাটে, হ্যাঁ করে তুলে, আবার তারা কিন্তু শহরমুখী হয়ে যায়। বাকি ধরেন 9 মাস 10 মাস এরা শহরমুখীতে থাকে। সংকটটা ভিন্ন। আপনি 30 কেজি চাউল, এটা শুনতে শোনা যায় যে এটা ফ্যামিলি। আপনার কথা থেকেই তো আমার মনে হচ্ছে সংকটটা ভিন্ন, অসীম কুমার উকিল, কারণ এবার নিশ্চয়ই কাজ করবার তাদের সুযোগ নাই, কারণ এই সময় ধানের কাজ হচ্ছে না, ধানই তো নাই। হয় নাই, হ্যাঁ, ধানের কাজ হয় না। এবং ওইটা যারা কাজ করে খায় তাদের কিন্তু সংকটটা অত তীব্র না, কারণ তারা অল্টারনেটিভ জায়গা শহরমুখী হয়ে গেছে। তারা গার্মেন্টসে কাজ করতে আসে গেছে, শহরগুলিতে দিনমজুরের কাজ করার জন্য এসে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু এখানে বসে নাই। আবার যে 5000 মণ ধান পায় তার কিন্তু এইবারের চিন্তা সে করছে না, সে তার আগামীর চিন্তাটা করছে। তার মানে সরকারের সাহায্যটাই এমন ভাবে যে যেই লোকটির কৃষি শ্রম দিয়ে 3 মাস পর ঢাকা আসার কথা ছিল, সে এখন যাতে চলে আসে, সে আগে আসছে। হ্যাঁ, আমি যেটা বলতেছি, আপনি কারেক্টলি ধরেছেন যে 30 কেজি চাউল সাফিসিয়েন্ট কিনা এই আলোচনা করাই যেতে পারে, কারণ একটা ফ্যামিলির ভলিউম কিছু না হলেও 3 সদস্য তো মিনিমাম হয় আর কি। 3 সদস্য, 7 সদস্য নাকি 5 সদস্য তো নিশ্চয়ই। হ্যাঁ, এটা 7 সদস্য। আর অনেকে বলছেন যে হাওড়ে এলাকায় পরিবারগুলো বড় না, মানে এই মানে সেটা কি যে 5 সদস্যের এটা হয় না। এই বিষয়গুলো নিয়ে সরকারের তরফ থেকে আলাপ আলোচনা চলছে এবং আরো আনুষঙ্গিক কিছু যে ওএমএস থেকে শুরু করে বিভিন্ন যে পদ্ধতিগুলি দেওয়া হয়েছে, তারপরেও আরো কি কি উদ্যোগ নেওয়া যায়। ওএমএস কার্যক্রমে যথাযথ যথেষ্ট পরিমাণ চাল আটা পৌঁছচ্ছে। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। এগুলো মানে আমি বললাম না যে সরকারি উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী যখন নেত্রকোনায় যায় তখন নেত্রকোনার হোল প্রশাসন কিন্তু সজাগ থাকে। মহামান্য রাষ্ট্রপতি যখন সুনামগঞ্জ বা কিশোরগঞ্জে যাচ্ছে তখন তারা সজাগ থাকছে। আবার আমি যুগান্তরের 28 এপ্রিলের রিপোর্ট অবশ্য বলছে যে নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলায়, আপনার জায়গা না, পাশে খালিয়াজুড়ি উপজেলায় চাল ও আটার ক্রেতার সংখ্যা যত বেশি, চাহিদার তুলনায় বরাদ্দ অনেক কম। রিপোর্টিং এর ক্ষেত্রটা আমি বলি আর কি, আমরা এগুলি অনেক, আমি স্ট্যাটিস্টিক্স এর ভাষায় একটা কথা বলি, আমি স্ট্যাটিস্টিক্স ছাত্র। সবকিছুতেই একটা নরমাল এরর থাকে, উন্নত বিশ্ব থেকে শুরু করে। এটা 5% এরর উন্নত বিশ্বে, এটি অ্যাকসেপ্টেড। আপনার বাংলাদেশের মতো দেশগুলিতে 10% এররও অ্যাকসেপ্টেড। এটা ধরে না, এটা হয়তো সিস্টেম লস বলতেছি, আমি স্ট্যাটিস্টিক্সের ভাষায় এরর বলতেছি, এই ত্রুটিটুকু ধরে নিয়ে আমি অগ্রসর করি আলোচনায়। 100% পিওর বলে কোনো কিছু নেই। এইভাবে আমি কোনোটার মানে সাফাই গাচ্ছে তা না, কিছু ত্রুটি বিচ্ছুতি থাকতেই পারে। মানে আপনাদের ত্রাণ এবং পুনর্বাসন কাজ নিয়ে, আপনাদের সরকারের আমাদের সরকারের ত্রাণ ও পুনর্বাসন কাজ নিয়ে এলাকার 5% মানুষ অখুশি। আর আমি বলছি না, আমি বলছি যে জায়গাটুকু আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা বলি আর কি। মানে বলে না, আমরা সকালে ক্যাম্পাসে গন্ডগোল হয়েছে না, শত রাউন্ড গুলি হয়েছে কি, পরের দিন পত্রিকাতে একই রিপোর্ট সব পত্রিকায় ছাপানো হয়েছে। কিভাবে এরা আসলে সাংবাদিকরা সন্ধ্যার সময় টিএসসিতে বসে, সাংবাদিকদের অফিসে বসে, যার কাছে যেটুকু ইনফরমেশন আছে সেটুকু যোগ করে নিউজটা করে। এটা খুব রেয়ার ব্যাপার, গোলাগুলির মাঝখানে সাংবাদিক দাঁড়িয়ে নিজের চোখে থেকে রিপোর্টটা করেছে। কেউ করে না আমি তা বলছি না, কিন্তু এটা খুব এক্সেপশনাল ব্যাপার। কিন্তু সাংবাদিকদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে ওভারঅল রিপোর্টটা হয় আর কি। আমি বলতেছি যে একেবারে ত্রুটিমুক্ত আমি তা বলছি না, কমপ্লেন নাই আমি তা বলছি না, কিন্তু যেভাবে বলা হচ্ছে হাহাকার বা অনিয়ম, এই বিষয়গুলি নাই। আজকালকার যুগে দাঁড়িয়ে হাতে হাতে যখন নেত্রকোনার খালিয়াজুড়ি সদর ইউপি চেয়ারম্যান সানোয়ারুজ্জামান জনপ্রতিনিধি, তিনিও বলেছেন সরকারি ত্রাণ অপর্যাপ্ত। জি, কাজী মানে সাংবাদিকরা বিভিন্ন জনের বরাত দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে, কাজী কিন্তু এরকম ঢালাও অভিযোগগুলি সত্য নয়।
অপর্যাপ্ততার অভিযোগ আসলে একেবারেই সুনির্দিষ্টভাবে অনেক জনপ্রতিনিধিদের বরাতে এসেছে। কথা বললাম, আমাকে পরিবারের সদস্য 5 জন এখানে ধরে আমি যদি 30 কেজি চাউল দেই সেটা অপর্যাপ্ত থাকতেই পারে, কিন্তু এর সাবসিডি আর অনেক আমি বিষয়গুলো এরপর আসছে। আপনার কাছে আসবো আসলে জানতে যে এই যে 3 মাস আগে হাওড়ের মানুষকে এক রকমের ত্রাণ এবং খাদ্যের অপ্রতুলতার কারণে শহরে আসতে হলো, সেটা ভালো কথা না খারাপ কথা? আপনি বলছেন সেটাই স্বাভাবিক। এই প্রসঙ্গে নিশ্চয়ই আপনার কাছে ফিরবো, অসীম কুমার উকিল। কিন্তু মন্ত্রী, আপনার কাছে আমি যেটা জানতে চাই যে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পত্রপত্রিকায় পড়েছিলাম যে মন্ত্রিসভার একটি বৈঠকে ক্ষয়ক্ষতির বিবরণ যখন তুলে ধরা হচ্ছিল হাওড় অঞ্চলের, প্রধানমন্ত্রী বলছিলেন যে কিসের ভিত্তিতে এই ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে, পূর্ণাঙ্গ রিপোর্ট কই? পূর্ণাঙ্গ রিপোর্ট, পূর্ণাঙ্গ চিত্র কি সরকারের কাছে এখনো এসেছে? ধন্যবাদ আপনাকে। এইটা পূর্ণাঙ্গ রিপোর্ট তো আসবে নিয়মিত ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রণালয়ে। প্রাথমিকভাবে যখন মাননীয় প্রধানমন্ত্রী গেলেন প্রথম সুনামগঞ্জে সাল্লায়, তার সামনে উপস্থাপনা করা হয়েছে। তারও আগে আমরা ত্রাণমন্ত্রী মহোদয় গেলেন, আমরা গেলাম। আমাদের কাছে পার্শিয়াল রিপোর্ট তারা তখন তাৎক্ষণিকভাবে তুলে ধরেছে ডেপুটি কমিশনার এবং ওয়াটার বোর্ডে যারা আছে। যখন মহান রাষ্ট্রপতি গেলেন, আমি তার সঙ্গে গিয়েছিলাম ইটামনে এবং সুনামগঞ্জে রাতে ছিলাম আমরা, সেখানে তার সামনে তুলে ধরেছে। প্রত্যেকটা রিপোর্টই অসম্পূর্ণ আমি বলবো, কারণ তখন তাৎক্ষণিকভাবে যেটুকু পেয়েছে তারা তুলে ধরেছে। শতভাগ সম্পূর্ণ এনে একটা চূড়ান্ত রিপোর্ট যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন চাই, সেটা আমার বিশ্বাস যদি ইতিমধ্যে না এসে থাকে, এটা কাছাকাছি সময় আছে এবং এটা আমার বিশ্বাস যে আমরা ত্রাণ যোগাযোগ। আপনার এলাকায় কি অবস্থা? আপনার এলাকায় ত্রাণ এবং পুনর্বাসন কাজ নিয়ে আমি লোকের একটা কথা আপনাকে বলি, এটা বারবার বলা হচ্ছে 30 কেজি যথেষ্ট কিনা। ত্রাণ তো কখনোই এটা পুরোপুরি যথেষ্ট নয়, পৃথিবীর কোথাও নয়। ত্রাণ 24 ঘন্টা দিন রাত খাইয়ে রাখার জন্য নয়। ত্রাণ ইজ এডিশনাল টু হোয়াট ইউ হ্যাভ। এই যে আপনি বললেন যে কাজ কোথায় পাবে, কাজ পায়, কাজ আছে, এটা লোয়ার রেট। আগে যেখানে 300 টাকা দিনে পেত, এখানে হয়তো 30 টাকা দিবে, 50 টাকা দিবে। যারা কাজে লোককে লাগায়, কাজে লাগায়, কিন্তু জিরো ওয়ার্ক বলে কিছু নাই। এটা লোয়ার প্রাইস ওয়ার্ক আছে, নাম্বার 1। কয়েকটা জিনিস মনে রাখবেন, কিন্তু আমাদের সরকার প্রায় 150-এর মতো বিভিন্ন ধরনের ওই যে ভাতা দিচ্ছে, বয়স্ক লোক, শিশু, বৃদ্ধা মা ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ফ্যামিলি ইতিমধ্যে কাভারের মাধ্যমে। আপনি জানেন যে ওই অঞ্চলে আমাদের বহু লোক বিদেশে কাজ করেন, তাদেরও তারা পরিবারের কাছে টাকা পাঠান, যেটুকু হয় সেইটাও একটা পন্থা কিন্তু আছে এখানে। এছাড়া ইতিমধ্যে লক্ষণীয়, যেটা আমি ওই এলাকার ছেলে হিসেবে বলছি, আমি কখনো এইভাবে দেখি নাই গ্রামের লোকেরা শুধু এই পানি না, এর আগের থেকেই শহরমুখী বিভিন্ন ইন্ডাস্ট্রিতে চট্টগ্রামে, খুলনায়, ঢাকায়, টঙ্গীতে আসছে, কাজ করছে, তারা ইতিমধ্যে আসছে। সব যদি আপনি যোগ করেন, এর সঙ্গে আপনি আমাদের 30 কেজি যোগ করেন, আপনি একটা পর্যায়ে উঠতে পারবেন যে বোধহয় আপনি খেয়ে পরে থাকতে পারবেন। 30 কেজি মানে দিলে 1 কেজি। 5 জন যদি আমি ধরি, যাও খাওয়ার মতো যদি আমি ধরি, আমি বলতে চাই না তারা যাও খাক, আল্লাহ মাফ করে, সেটা উদ্দেশ্য নয়। তাদের তো কিছু না কিছু ইনকাম তো আছে, কিছু অ্যাসেট আছে, সেগুলো মিলিয়ে এই দুর্যোগের সময়টা পার হওয়ার জন্যই এইটা একটা রশি। ইট ইজ নট লাইফ সাপোর্ট, ইট ইজ এ রশি টু কাম আউট। সেটা তারা পাচ্ছে। এই 30 কেজি চাল ছাড়া আসলে আর কি রশির ব্যবস্থা করছে সরকার পুনর্বাসনের জন্য, যাতে হাওড় অঞ্চলের মানুষ আবারও নিজের পায়ে দাঁড়াতে পারে? আমি একটা বিরতির পর মন্ত্রী আপনার কাছে ফিরছি। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। এম এ মান্নান এমপি, আপনার কাছে যেতে চাই যে আপনি বলছিলেন যে ত্রাণটি মূলত এক রকমের একটা অ্যাডিশনাল সাপোর্ট, যে সেখানে হাওড়ে মানুষকে এক রকমের টিকিয়ে মানে এখন একটা টিকিয়ে রাখবার ব্যবস্থা, কিন্তু পুনর্বাসনে মানে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে কি কি করা হচ্ছে এই সময়টা? ভেরি ইম্পর্টেন্ট। পুনর্বাসন বলতে আপনি কি মিন করেন? এই যে আমাদের দুর্যোগটা গেল, হোয়াট ওয়াজ দ্য মেজর লস? ক্রপস, ফসল, বাড়িঘর, স্থাপনা, স্কুল, মসজিদ, মন্দির, এগুলো ধ্বংস হয় নাই। আমি জেনে আমার গ্রাম থেকেই বলছি। লস পত্রিকায় লিখছে যে আপনি যথেষ্ট সময় দিতে পারছেন না। না, আমি দিচ্ছি সেটা, আমি আমার আনতে পারেন, ঢাকায় কাজ করে 2 মন্ত্রণালয়ে সময় দিতে পারি না, যদি আমি গিল্টি ফিল করি, বিভিন্ন কথা। পুনর্বাসন যদি ওই সেন্সে মিল করেন যে বড় দুর্যোগ হয়ে গেল, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, পুল কালভার্ট ভেঙে গেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার। এই সেই পুনর্বাসন নয়। এখানে পুনর্বাসন দরকার হবে কৃষি, কিচ্ছু হয় নাই, রোড আর অল রাইট, পুল কালভার্ট ঠিক আছে, স্কুল ঠিক আছে, মসজিদ মন্দির ঠিক আছে, ঘর বাড়ি ধ্বংস হয় নাই। খড়ের ঘর হোক আর খড়ের ঘর বাংলাদেশ নাই এখন,
খনন করে একটা আপনি খুঁজে পাবেন না। সুতরাং পুনর্বাসন ওই সেন্সে নয়, আমার দরকার দুর্যোগ মুখে ইমিডিয়েট ফুড সাপোর্ট, সেটা আমরা একটু আগে বিস্তারিত বলেছি, আমরা যথেষ্ট দিচ্ছি বলে আমরা মনে করি, এবং কোনো হাহাকার আমার চোখে অন্তত পড়ে নেই এখন পর্যন্ত। তো অপ্রতুল স্বীকার করবো, অলওয়েজ অপ্রতুল, সারা জীবন 30 কেজি জায়গায় 30 কেজি দিলেও অনেক অপ্রতুল বলবে, সেটা তাত্ত্বিক বিশ্লেষণ আমি যাবো না। আপনি কিন্তু এই অপ্রতুলতার তো দুটো দিক আছে, যে একটি যে পরিমাণ মানুষ, সাজ্জাদ জহির চন্দন বলছিলেন যে তারা মনে করেন 24 লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে 3,30,000 পরিবারকে, মানে 24 লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, 3,30,000 পরিবারকে সাহায্যটি দেওয়া হচ্ছে, আর সেখানে দেওয়া হচ্ছে 30 কেজি চাল করে। মানে আমি মানে জি, বাংলাদেশের দারিদ্র্যের হার কত এখন যাইতে হবে? 20%। 24 লাখ যদি ওখানে ক্ষতিগ্রস্ত লোক হয়, চরম দারিদ্র কত আছে? 10%, 2.5 লাখ লোক। আপনি তো নিজেতে বলছেন আমরা 3 লাখ লোকের উপর খাট দিচ্ছি। সুতরাং আপনি তো অঙ্কেভাবে যাবেন, তো সকলের জন্য সাপোর্টের দরকার নয়। এখনো আমার গ্রামে এমন পরিবার আছে যে আরো 30টা পরিবারকে পালতে পারবে, সেগুলো তো সামাজিকভাবে। সুতরাং ওইগুলোকে হিসাব নিয়েই তো আপনাকে এটা করতে হবে। আরেকটা জিনিস বারবার এখানে চলে আসছে কাজ নিয়ে, যে গ্রামে যে বাদের কাজ, পুনর্বাসনে বললাম যে পুনর্বাসন সেই পুনর্বাসন নয়, আমরা সেই পুনর্বাসন হবে কৃষি পুনর্বাসন করতে যাচ্ছি। আমরা যেই পানি সরবে এটা আমরা বিনামূল্যে সার, বিনামূল্যে বীজ প্রান্তিক চাষিদেরকে 5 কেজি 5 বিঘা পর্যন্ত। এর উপরে বড় চাষি আপনার মতো আমার মতো যারা ঢাকা শহরে বাস করে, গ্রামে জমি আছে, অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, তাদেরকে তো আমরা সাপোর্ট দিতে যাবো না, তারা তো ওখান থেকে রেন্ট এনে খায়। এটা আমাদের কনসার্ন নয়। কনসার্ন হলো যে জমি চাষ করে বর্গা চাষি, প্রান্তিক চাষি, তাদের জন্য আমরা বিশাল পুনর্বাসন কর্মসূচি এবার হাতে নিব। এটা একটা বাদের যে বিষয়টা, এবং চিরস্থায়ী একটা যে বলে পার্মানেন্ট, আমি গ্রামের ছেলে হিসেবে বলছি ওখানকার ইট ইজ নট পসিবল। নর্মালি যদি আমাদের ল্যান্ড স্কেয়ার্স না থাকতো, ওখানে লোক থাকার কথা নয়। ওখানে কারা ছিল যারা মাছ টাছ ধরে প্রান্তিকভাবে জীবন রক্ষা করতো। এখন মানুষের চাপে মানুষ ওখানে গেছে, আর ভালো প্রযুক্তি আসার ফলে নানা ধরনের করতে পারছে। তারপরে সারটার প্রয়োগ করে 1 বিঘায় 5 গুণ 6 গুণ ধান পেয়ে যাচ্ছে। নানা ফ্যাক্টর এখানে কাজ করছে। আমরা এখানে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, বাঁধ বেঁধে আমরা পারবো না। ড্রেজিং করে গভীর করে নদীগুলোকে হার্ড ব্লক ভেঙে দিতে হবে, স্ট্যান্ড করে বা স্ট্যান্ড না করে। ঠিক সেইভাবে নদীগুলোকে খুঁড়ে করে কি বলে খনন করে আমরা পানিটাকে চলার পথ করে দিতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে আউট। আর কিছু রেগুলেশনের কাজ করতে হবে। আমি আপনার কাছে এরপরে আসবো যে সেগুলো যাতে এবার আগামীবারের আগে করা হয়, সেই ব্যাপারে কি করছে সরকার, সেটা মনে রাখবে কিনা সরকার, সেই প্রসঙ্গে আসবো। অসীম কুমার উকিল, আপনার কাছে জানতে চাই যে আপনার এলাকার লোকজনও আপনার সঙ্গে একমত কিনা যে ওএমএস এ যথেষ্ট চাল আটা আছে এবং যথেষ্ট ত্রাণ এবং পুনর্বাসন কাজ চলছে। পুনর্বাসনের ক্ষেত্রে কি অবস্থা? না, আপনার এই যে বিষয়টা আমরা সরকারের তরফ থেকে কি বলেছি, আগামী ফসল না ওঠা পর্যন্ত ত্রাণ কাজটা অব্যাহত থাকবে। এটা এক ফসলি এলাকা, তার মানে প্রায় 1 বছর। প্রায় 1 বছর আমরা কিন্তু এই 1 বছর এটা কন্টিনিউ করব। এবং পানি নামার পরে যে বিষয়গুলি থাকে তখন আবার এই কৃষি কাজের বিষয়টা থাকবে। এর মাঝখানে আরেকটা আছে, আসলে কৃষির বাইরে আরেকটা এখানে আছে মৎস্য সম্পদ, সেটা একটা শ্রেণী আছে, কিছু লোকজন আছে, আবার এগুলি লিজ দেওয়া থাকে আর কি। এটা মৎস্য ব্যবসায় বড় বড় হাওর কনভেনশনে সিপিবির পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে এই জলমহলের ইজারা এবছরের জন্য উঠিয়ে দেওয়া যায় কিনা। এটা একটা আলোচনার টেবিলে আছে, এটা এখনো সিদ্ধান্ত হয় না। এটা ওরাও বলছে, আর বাইরেও এলাকার লোকজনের অনেকের তরফ থেকে সেটাকে উঠিয়ে দেওয়ার একটা সমস্যা এই কারণে যে খুবই প্রভাবশালী লোকদের হাতে ইজারাটি আছে। হ্যাঁ, এটা সবসময় প্রভাবশালী লোকজনের সাথে সবসময় তাই থেকেছে। হ্যাঁ, এটা অবশ্যই এটা কনসিডার করি, কারণ এত বড় বিল ডেকে নেওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। অর্থবিত্তের প্রচুর ইনভলভমেন্ট আছে, হ্যাঁ, সবকিছু পাহারা দেওয়া, সারা বছর রাখার বিষয় আছে, অনেক কাজ আছে। না, হাওর তো মাইলের পর মাইল টোটাল এলাকা পাহারা দেওয়া রাখা, কাজে এখানে প্রচুর ফিনান্সিয়াল ইনভলভমেন্ট আছে। এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কাজে নিঃসন্দেহে সমাজে প্রভাবশালী, বিত্তশালী, অর্থশালী লোকজন, এটাকে অস্বীকার করার কোনো বিষয় নাই। সাধারণ দিনমজুরের পক্ষে এখানে যাওয়া সম্ভব নয়। এই জায়গাগুলি মিলে এটা বিবেচনায় আছে। আমার অসীম ভাইয়ের কথা বলছি, এই যে ইজারা বিলগুলো ইজারা দেওয়া হয়, গোটা হাওর ইজারা দেওয়া
হয় না। হাওড় এলাকা। বিলগুলা যখন ভাসে ইজারা দেওয়া হয়। সমস্যাটা হলো যে বর্ষাকালে সব ডুবে যায়, একাকার হয়ে যায়। বিল আর আমার যে বোঝা যায় না। বিল পানির তলে আছে, উপরে নাই। তবে আমি যেহেতু আমার বিল জানি, আমি ওখানে কিছু পাহারাদার বসিয়ে ওখানে অন্যান্য জায়গায় সারা বাংলাদেশে মাছ ধরতে কোনো বাধা নেই। বাসান পানিতে মাছ ধরার কোনো বাধা নেই। আমি আসছি, মাছ যখন চষে বেড়াচ্ছে, আমরা কুটি কুটি পোনা ছাড়ছি। এই পোনা 1 মাস 1.5 মাসে আধা কেজি কোয়ার্টার কেজি হচ্ছে, কোনো বাধা নেই। শুধু হ্যাঁ সমস্যা ওই বিলগুলোর উপরে। আমি দেখেছি নিজে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী গেলেন কদিন আগে, আমরা ওখানে সাল্লার পাশে উনার যেখানে বক্তব্য রাখছিলেন ওর 500 গজের ভিতরে যখন আমরা ফিরে আসি, নদীর উপরে টং বানিয়ে অয়েল রিগ বিদেশে আছে না, পেট্রোল, মানে ওই এখানে বন্যার মাছের মধ্যেও বসে পাহারা আছে দিচ্ছে। পাহারাদার। তারাতে বন্দুক দেখি নাই, লাঠি দেখেছি। আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলে এইখানে তার বিল যে ইজারা নিয়েছে এবং সে বিলের উপরটাতে লোক বসিয়ে রাখতে যাতে করে কেউ এখানে মাছ না ধরতে পারে। এখন লিগেল প্রশ্ন, এটা একটা অন্য ব্যাপার। নিশ্চয়ই। কাজে অসীম কুমার উকিল, একটা কাজের অভাব এখন আছে এবং আপনি যেটা বলছিলেন যে কৃষি শ্রমিকদের এবার কাজের সুযোগ হয়নি, এই যে 3 মাস আগেই তাদের ঢাকা চলে আসতে হলো বা শহরমুখী হতে হলো, এটা কি একটা মানে ত্রাণ এবং পুনর্বাসন কাজের সাফল্যের উদাহরণ হতে পারে? না, আমি সেটা বলছি না। বাস্তবতাটা হলো ধরেন কিশোরগঞ্জ শহর কি পৌরসভা, কিশোরগঞ্জ পৌরসভাটা যদি দেখা যায়, ওই এলাকার টোটাল পপুলেশনের 30% হলো হাওর অঞ্চলের মানুষ। নেত্রকোনা শহরটা ঘুরে দেখা যাবে যেখানে 25% হাওর অঞ্চলের মানুষ। ওরা এখানে যায়, ওই সময়টুকুতে ফসল টসল ফলায় না। ছেলে মেয়ে এই যে হাওর অঞ্চলে আপনার হাই স্কুলের সংখ্যা কম, মূলত প্রাইমারি স্কুল, সেখানে একটু লেখাপড়া করে একটু বড় হলেই শহরমুখী হচ্ছে। কলেজের সংখ্যা একেবারেই কম। আমরা যেটা শিক্ষার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী একটা উদ্যোগ নিচ্ছেন আবাসিক স্কুল করা রাখি, সেটাও বেসিক্যালি প্রাইমারি স্কুলে। আমি সেটা বলছি ওভারঅলেই একটা শহরমুখিতা আছে আর কি। এটা সেখানে দিন মজুর এখানেই যারা দিন মজুর, এই সংখ্যাটা এখন অনেক কমে গেছে। আসলে লেবার পাওয়াটা খুব কঠিন। ওনার এলাকায় যে জগন্নাথপুর আর কি, জগন্নাথপুরের তো ইন এভারেজ প্রতিটি বাড়িতে একটা লোক লন্ডন প্রবাসী। সেখানে টাকার লেনদেনের হচ্ছে ডলার পাউন্ডের লেনদেনে চলে। আই ট্রাভেল দেয়ার, হ্যাঁ আমি দেখেছি। এত মানে এত হৃষ্টপুষ্ট মানুষ, এত সম্ভ্রান্ত মানুষ, হৃষ্টপুষ্ট মানুষ, মানে বেশ দূর থেকে গেট, ভালো স্বাস্থ্যের অধিকারী। এটা অর্থবিত্তর বই প্রকাশ। সেখানে এই বিষয়গুলি যেভাবে তাত্ত্বিকভাবে দেখা হয় আর কি, আমি যে কথা বলছি বাস্তবে ঠিক চেহারাটা এরকম থাকে না। সমস্যা আছে, সমাধানও আছে। সরকার এই ব্যাপারে আন্তরিক। এটা সমস্ত সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। যে অপ্রতুলতার কথা বলছেন, অপর্যাপ্ততার কথা বলছেন, এইগুলো এর মধ্যে কাটিয়ে উঠবে। আমি সাজ্জাদ চন্দন, তার মানে অপ্রতুলতার অপর্যাপ্ততার কথা আসলে আপনাদের মুখে আর সংবাদ মাধ্যমে আর কোথাও, তার মানে ওনারা জনপ্রতিনিধি, ওনারা ওনাদের এলাকায় কোনো অপ্রতুলতা অপর্যাপ্ততা দেখছেন না? এটা এই বিষয়ে আমি যেটা বলতে চাই, এটা তো বলবেনই, সরকারে যেহেতু আছেন তারা সেটা বলবেন, স্বাভাবিক। আমরা তো নিচু এলাকায় এবং বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কথাগুলো বলছি, এবং হাওড়ের যে এক অভিজ্ঞতাগুলো সেটা আমাদের তো কিছুটা হয়েছে, আমাদের হাওড়ে কাজ আছে। আপনি হাওড়ে একটা বিষয় বললেন, 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী গেছিলেন তাহিরপুর। সেখানে তিনি আগাম বন্যা বাঁধ এবং পানি নিষ্কাশনের জন্য 684 কোটি 94 লক্ষ টাকার একটা বরাদ্দ দিয়েছিলেন, ঘোষণা করেছিলেন তাহিরপুরে। 2011 সালের এপ্রিলে একনেকের মিটিংয়ে সেটা অনুমোদিত হয়েছিল। এটা সিদ্ধান্ত হয়েছিল যে 2011 সালের জুলাই থেকে 2015 সালের জুলাইয়ের মধ্যে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। মাঝখানে পরবর্তী আরো 100 কোটি টাকা এর জন্য বরাদ্দ করা হয়েছে, কিন্তু কোনো কাজই সেক্ষেত্রে হয়নি। যে কাজটা যদি হতো তাহলে হাওড়ের এই বিপর্যয়টা এইভাবে আসতো না। এটা এক। মানে যে সামগ্রিকভাবে যে বাঁধ ব্যবস্থাপনার কথা হচ্ছে সেটা আসলে শুরু হয়েছে 2015-এর মধ্যে, বরাদ্দ ছিল। এবং আরেকটা বিষয় এখানে আসে, নট কারেক্ট। না আমি বলি মাননীয় প্রধানমন্ত্রীকে যে এক্স্যাক্টলি 694 কোটি টাকা, আমি ওই সভায় ছিলাম, নদী ভাষা সভা, ওই রকম কোনো ফিগার ওনার পক্ষে দেওয়া সম্ভব ছিল না, বলেন নাই। একটা বিশাল কাজের উন্নয়নমূলক কাজের উনি একটা প্রকল্প অনুমোদন করেছিলেন, সেটা একটা অনুমোদন হয়েছিল। হ্যাঁ, ওইটার দাম মূল্য ওই টাকা ছিল। কাজ ওইখানে শুধু ওটা পুল ছিল, রাস্তা ছিল, কালভার্ট ছিল, একটা কম্পোজিট প্রোগ্রাম। শুধু বন্যার বাঁধ নয়,
এবং সেখানে এর বিশাল অংশ ছিল সিভিল ওয়ার্কস, ওই যে বললাম সড়ক নির্মাণ, সেগুলো ইতিমধ্যে হয়ে গেছে, অনেকগুলো পুল কালভার্ট এখানে হয়ে গেছে। এখানে যে বিষয়টা বলতে হবে মানন ভাই, বলি আপনি তো বললেন বিষয়টা, আপনি এই যে বরাদ্দ একটা মূল বরাদ্দ ছিল বাদ দিবেন পানি নিষ্কাশন, এই ব্যাপারে কি করেছেন বলেন? আপনি এই ব্যাপারে 5 বছরে কি হলো? না, এতগুলো টাকা, এবং আরো দেখলাম যে এইবার আরো ঘোষণা করা হয়েছে আগামী 20 বছরের জন্য 28,000 কোটি টাকার একটা মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, হাওড়ের জন্য নেওয়া হয়েছে। সেখানে 154টা প্রকল্পের কি হলো যে আপনি বললেন আওয়ামী লীগ সরকার আসার পরে সুনামগঞ্জ থেকে আপনি বাই রোড তাহিরপুর যেতে পারছেন, উইদাউট ব্রিজ কালভার্ট নাই, সুনামগঞ্জ থেকে জামালগঞ্জ যেতে পারছেন, দৌড়পাশা যেতে পারছেন, আপনি ওই যে পোনাতীর্থ যে আমাদের লোক যায় বাই রোড যাওয়া যাচ্ছে, এগুলো অকল্পনীয় আমাদের বাপদাদার জন্য। আমাদের ইভেনকি আমাদের কম বয়সে ছোটবেলা যখন গ্রামে ছিলাম যে আমরা সড়ক পথে তাহিরপুর যাবো সুনামগঞ্জ থেকে, অকল্পনীয়। এটা তো যুগ সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, আমাদের হবে, এটা এই 8 বছর হবে, এই 8 বছর এই ডেভেলপমেন্ট তো করতে হবে, যে সরকারি থাকুক, এই 8 বছর যে সরকারি থাকুক, আপনার জগন্নাথ যে সরকারি কোন দিনে সরকারি থাকুক, সেন্টার জায়গায় ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে, আপনি সেন্টার সুরঞ্জিতের জায়গায় সারা বছর গাড়ি নিয়ে যাবেন। আইয়ুব খান করে নাই ডেভেলপমেন্ট ওয়ার্ক, এরশাদ হোসেন মোহাম্মদ ডেভেলপমেন্ট ওয়ার্ক করে নাই, না কোয়ালিটি ডেভেলপমেন্ট ওয়ার্ক বেশকম আছে, আমরা কসমেটিক কাজ, আমরা কসমেটিক কাজ করি না, আমরা কসমেটিক কাজ করি না, আমরা গ্রামীণ কাজ করি, এটা যে গভর্নমেন্টে থাকুক, এটা আপনি চিন্তা করতে হবে। কিন্তু আমরা যে বিষয়টা বলছি, এগুলো তো সরকারের অধিদপ্তরগুলোর রিপোর্ট, এগুলো তো আমরা বানিয়ে বলার কোনো কারণ নেই। এবং এখানে সব অধিদপ্তরগুলোর রিপোর্ট, তাদের ডাটা, ওয়েবসাইট থেকে আরম্ভ করে সব জায়গা থেকে আমরা রিপোর্ট সংগ্রহ করেছি। মিসপ্লেসড না না না, এগুলো সংগ্রহ করেছি। তাহলে আপনি বলেন সরকারি অধিদপ্তর আপনার তারা করছে, তারা ভুল করছে, সরকারের মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় নেই, অর্থ মন্ত্রণালয় যা আছে, পানি সম্পদ মন্ত্রণালয়, তাদের কোনো সমন্বয় নাই। সমন্বয় না থাকলে একটা বিরতির পর আপনার কাছেই ফিরবো। ত্রাণ এবং পুনর্বাসন কাজ নিয়ে এলাকার মানুষ আপনাদেরকে কি বললেন অপ্রতুলতার বিষয়ে, কারণ দুজনই বলছিলেন, অসীম কুমার উকিল এবং এম এ মান্নান এমপি, যে এটা এক রকমের হাওরের স্বাভাবিক জীবন চক্রেরই অংশ। আপনারা এতটা স্বাভাবিক দেখলেন কিনা সেখানে ঘুরতে গিয়ে, মানে ঘুরে যখন এলেন? আপনাদের কাছে শুনবো। দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। এলাম রাজকাহনে, সাজ্জাদ জহির চন্দন। সেখানে এলাকার লোকজন আপনাদেরকে ত্রাণ ও পুনর্বাসন কাজ প্রতুল না অপ্রতুল এ বিষয়ে কি বললেন? কারণ দুজনই বলছিলেন, অসীম কুমার উকিল এবং এম এ মান্নান এমপি, যে এগুলো স্বাভাবিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই হাওড়ে এই সময়কালে প্রথম তিনি গিয়েছিলেন দিরাইশাল্লা, ওখানে তিনি একটা ঘোষণা দিয়ে আসলেন, একটা বড় ঘোষণা দিলেন যে হাওড় অঞ্চলে যে সমস্ত কৃষকরা কৃষি ঋণ গ্রহণ করেছে তাদের ঋণের সুদের অর্ধেক মওকুফ করবেন। আচ্ছা, সেখানে ঘোষণা দিয়ে আসলেন যে হাওড় এলাকাতে যে কথা বলেছেন, হ্যাঁ আচ্ছা, বলছে হাওড় অঞ্চলে যারা দুর্নীতি করেছে সে যে দলেরই হোক না কেন তাকে ছাড় দেওয়া হবে না, ঘোষণাগুলো দিয়ে এসছেন। হাওড় এলাকার মানুষের একটা দাবি ছিল যে হাওড়কে দুর্গত এলাকা ঘোষণা করা, কিন্তু দুর্ভাগ্য এটা না করে সেখানে হাওড় এলাকার মানুষের কথা, এটা আমার কথা না। কেন হাওড় এলাকার মানুষের দাবি এটা? হাওড় এলাকার মানুষের দাবি কেন তারা বলছেন? কারণ তারা এরকম ভয়াবহ, হাওড়ের মানুষ সবসময় সাহসী এবং তারা পানির সাথে যুদ্ধ করে তারা থাকেন, এটা হলো বাস্তবতা। তারা এত জিনিসটা এই হঠাৎ এই বিপর্যয়ের, এত মহাবিপর্যয় কিন্তু তার আগে পড়ে নাই, স্বাভাবিক তাদের মধ্যে এটা হওয়া স্বাভাবিক। আরেকটা বিষয় দেখেন, এখানে দুর্নীতির কথা প্রধানমন্ত্রী বলে আসলেন, পানি উন্নয়ন বোর্ড তারা স্বীকারও করলো দুদকের কাছে যে দুর্নীতি হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা দেওয়ার পর আজ পর্যন্ত দেখেন একটা দুর্নীতি বাজকেও কোনো কিছু করা হলো, তিনজনকে ওএসডি করা হয়েছে, 3 জন পাওয়ার কর্মকর্তা। কিন্তু শুধু পানি উন্নয়ন বোর্ড, তার সাথে যে আপনার এই যে যারা লোকাল ঠিকাদার বা যারা সরকারি প্রভাব যারা আছে, দলীয় লোকজন, সত্যি কথা দলীয় লোকজন তাদেরকে কারো কিছু হচ্ছে না। এখন আপনার এই যে দুর্নীতির কথা আপনি ঘোষণা দিলেন, দুর্নীতির আপনার কোনো ব্যবস্থা এখন আপনি ত্রাণ যথেষ্ট কিনা, বা না পেয়ে মানুষ একেবারে দুর্গত অবস্থায় পড়েছেন, না খেয়ে থাকছেন, এমন মানুষ আপনারা দেখেছেন কিনা? না খেয়ে থাকার তো বিষয় না, না খেয়ে থাকার মানুষ না, কিন্তু সমস্যাটা হলো হাওড় এলাকাতে কি হয়, এটা আরো মাননীয় ভাই ভালো বলতে পারবেন। হাওড় এলাকাতে কয় ধরনের, একটা বর্গা চাষি আছে, আবার এক ধরনের আছে যাদের জমি না তারা বর্গা চাষ করে, এক ধরনের জিরাতি কৃষক আছে যারা উজানা থাকে হাওড়ে চাষ করে, আর ধনী কৃষকও সেখানে আছে, তারা জমি লিজ দেয়। এখন সমস্যা হলো হাওড়ের যারা ক্ষেত মজুর, যারা কামলা বলি আমরা যাদেরকে, তারা কিন্তু হাওড়ে এই সময়টা ধান তুলে 25-30 মণ ধান তারা সংগ্রহ করে, কাজ করে, এটা দিয়ে কিন্তু সারা বছরের খাওয়ার তাদের একটা ব্যবস্থা হয়। এইবার কিন্তু সেটা নাই। এখন তারা
আপনার ঢাকা শহর, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট এই জায়গাতে তারা চলে যাচ্ছে। এটা আমরা দেখছি, আমাদের বলছে যে বউ ছেলে মেয়ে কি করব, কারণ এখন তো সম্ভব না। আর একটা সমস্যা হলো যারা একটুখানি সচ্ছল তারা তো চাইতেও পারছে না, খাদ্য চাইতেও চাল চাইতেও পারছে না, এবং তারা শহরমুখী, এত শহরমুখী তারা হচ্ছে এখন, কারণ তাদের বাঁচার জন্যই। এবং ক্ষতিগ্রস্ত লোকেরাই ত্রাণ সাহায্য পাচ্ছেন এমন প্রমাণ আপনারা পেয়েছেন সেখানে, নাকি অনেক ক্ষতিগ্রস্ত লোক বাদ পড়ে গেছেন? আমাদের প্রমাণ আছে আমাদের কাছে। এটা অসীমদাও বলেছেন যে এটা স্বাভাবিক হবেই, আমি আগে বলেছি এটা হবেই। 5% না, এটা অনেক জায়গায় আপনার সাহায্য তো অপ্রতুল সাহায্য, সেখানে আপনি কিভাবে এটি করবেন? আর সবচেয়ে বড় যে বিষয়টা আসছে হাওরের মানুষ ভিক্ষা চায় না, হাওরের মানুষকে অধিকার দিতে হয়। একটা অধিকার, হাওর মানে ধান আর মাছ আর ধান, হাওরের প্রাণ, এটা তো মূল বিষয়। মানুষ চায়, এই মুহূর্তে মানুষের একটা বড় ডিমান্ড হলো যে আমাদেরকে মাছ ধরার অধিকারটা দাও, মাছ বিক্রি করে ওটা দিয়ে আমরা চলতে পারবো, আমরা ভিক্ষা চাই না, এই ধরনের কথা আমাদেরকে বলেছে। অসীম কুমার উকিল, মানুষের জীবিকা দ্রুত সেখানে ফিরিয়ে দেওয়া একটা চ্যালেঞ্জ, আর আসলে যেটা প্রধানমন্ত্রীও বলেছেন যে সেখানে জীবিকা বহুমুখীকরণ, বাঁধের বিষয়তে একটু কথা বললামই আমরা, সেই বিষয়গুলো মাথায় রেখে একটা দীর্ঘমেয়াদী সমাধানের দিকেও তো হাঁটতে হবে। সেদিকে আসলে সরকার মনোযোগী থাকবে কিনা? সেই ধরেন ইতিপূর্বে হাওর উন্নয়ন বোর্ড হয়েছে না, এগুলো কিছু কিছু কাজকর্ম চলছে। কর্মকর্তারা অবশ্য বন্যা হয়েছে আর তারা বিহার চলে গেছে, এটা তো বন্যা হওয়ার পরে যায়নি, আগে গিয়েছিল, এবং তারা গেছে 18 তারিখে বন্যা পাওয়ার পরে আসছে। যাক, এগুলো নিন্দনীয়, এগুলো কোনো মতে এটা সাপোর্ট করে মানে যথেষ্ট কাজ করছে কিনা? যথেষ্ট না, সেভাবে সাজানো হয় না। আর এটা স্বাধীন বাংলাদেশে এইবারের যে অতিবৃষ্টি, আগাম বৃষ্টির যে প্রকোপটা, এটা স্বাধীন বাংলাদেশে ইতিপূর্বে কখনো হয়নি। রাষ্ট্রপতি বলেছেন যে তিনি তার জীবদ্দশায় দেখেননি এরকম। সেটা আবার এটা দেখেন, এই সুনামগঞ্জের পাশে যে ভারতের অংশটুকু, আসাম মেঘালয়ের পাহাড় আছে, আসলে ওই পাহাড়ে আসামের চেরাপুঞ্জে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কি ওই পাহাড়ের ঢলটাই নামে, তার মধ্যে আগাম বৃষ্টি, অতিবৃষ্টি সবকিছু মিলে এই বিপর্যয়টা হয়েছে। নিঃসন্দেহে এই জায়গাগুলোকে ঘিরে নতুন পরিকল্পনা প্রণয়ন করবে। এটার কিছু কিছু কাজকর্ম, ওই যে বলছে না যে কিছু রোড তৈরি হচ্ছে, এটা অবশ্য সাজ্জাদ জহির চন্দনরা বলে যে এই রোডগুলি পানির স্বাভাবিক প্রবাহকে বিঘ্নিত করছে, কিন্তু এই রোডগুলির উপরে দীর্ঘদিন গবেষণা হয়েছে। পানির নিচে থাকবে বর্ষাকালে, কিন্তু এই রাস্তা নষ্ট হবে না, পানি চলে গেলে আবার ভাসবে আর কি, এরকম। এই রাস্তাটাকে নাম দিচ্ছে হলো আবুরা রাস্তা বলে, আবুরা শব্দটা আবুরা রাস্তা, দেশি কথা, আবুরা দেশি কথা, আবুরা রাস্তা। কিন্তু এটার ক্ষতিকর দিক সব আবুরা বলে, যেটা ভুরে না, মানে যেটা ডুবে না, রাস্তা করছে, কিন্তু এই বিষয়ে কিন্তু আমি তো বললাম যে সাজ্জাদ জহির চন্দন বলছে যে পানির স্বাভাবিক প্রবাহকে এটা বিঘ্নিত করা হচ্ছে, এটা নতুন সংকট তৈরি করা হবে। আমি বলছি কি, ধরেন এটা 1996-97 প্রথম এরকম একটা রাস্তা 3 কিলোমিটার 4 কিলোমিটার আমাদের দিকে এই নেত্রকোনার এই মদন থেকে খালিয়াজুড়ি যাওয়ার রাস্তায় এটা প্রথম এক্সপেরিমেন্টাল করা হয়েছে। হ্যাঁ, এখন এটা মহামান্য রাষ্ট্রপতির এলাকায় বেশ বড় আকারে হচ্ছে। এই জিনিসগুলোর উপর ভাবা হচ্ছে। এটার চেয়ে তো বড় বিষয় যে জিনিসটার উপর জোর দেওয়া হয়েছে, আমাদের ধান আঁকি, যে ধানটা বৈশাখের প্রথম কাটে, সেই ধানটা করা যায় কিনা, যে ধানটা চৈত্রের শেষে কাটা যায় বা চৈত্র মাসের মাঝামাঝি কাটা যায়, এটার উপরও এটার উপরও আমাদের মাননীয় কৃষিমন্ত্রীও বলে এসেছেন। এটারও গবেষণার, আমাদের এগ্রিকালচার সেক্টরে কিন্তু প্রচুর গবেষণা আছে, যে গবেষণার ফসল খাদ্য উদ্বৃত্ত, শাক সবজিতে উদ্বৃত্ত, পরে আপনার ফিশারিজ বলেন, পোল্ট্রি ফার্ম, সকল ক্ষেত্রে টোটাল এগ্রিকালচার সেক্টর, এখানে প্রচুর গবেষণা। আমরা আশা করছি এই গবেষণাগুলি হবে। এবং আমি প্রথমে যেটা বলেছি, প্রথাগত বাঁধের বাইরেও আধুনিক যুগোপযোগী পৃথিবীতে যে বাঁধগুলি আছে সেই জায়গাগুলিতে যেতে হবে। সবকিছু মিলে এই হাওরের উন্নয়নের জন্য আমাদের একটি বড় মহাপরিকল্পনা নিতে হবে। এই হাওর অঞ্চলের জন্য আসলে যে প্রসঙ্গটি সাজ্জাদ জহির তুলেছিলেন, যে বাঁধ নির্মাণ কি করে, একটা স্থায়ী সমাধান কি করে পানি আটকানো, অনেকে বলছেন ভারতের সঙ্গে কথা বলা তো জরুরি, দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়টি তো মাথায় রাখতে হবে। মৌসুমী আগাম বৃষ্টি, ভারতের সঙ্গে কথা বলে লাভ হবে না, আরো উপরে কথা বলতে, সেখানে আমরা করতে পারবো না। পর্যাপ্ত সময়, এগুলো হচ্ছে বাস্তবতা আমাদের জীবনে, এগুলো মোকাবেলা করতেই হবে আমাদেরকে। আমাদের সামনে ইমিডিয়েট আজকের সমস্যা হলো যে মানুষগুলো আমাদের বেশি এফেক্টেড, তাদের একটা সংস্থান করে দেওয়া,
পুরো সম্পূর্ণ পাওয়ারটা একটা আংশিকভাবে দেওয়া, সেটা আমরা দিচ্ছি বলে আমরা মনে করি। তবে অপ্রতুলতা আমরা স্বীকার করবো, কোনো সময়ই খয়রাত প্রতুল হয় না, অপ্রতুল থাকে, সেটা আমাদের নজরে আছে। আর মধ্যমেয়াদী হলো ওই যে কয়েকটা প্রশ্ন এখানে আছে, এদিক সেদিক আমরা নতুন রাস্তা বানিয়েছি, পানির স্বাভাবিক প্রবাহকে আমরা বাধাপ্রাপ্ত করছি, ফলে বন্যা হচ্ছে, এই ধরনের কিছু থিওরি কিন্তু এখানে আছে, সেগুলো আমরা স্টাডি করছি। আর লং টার্ম যেটা বারবার আমাদের প্রধানমন্ত্রী নিজে পানি বিজ্ঞানী নন না হলেও বলেন তার স্ট্রং কাণ্ডজ্ঞান থেকে, এবং এটা কারেক্ট যে নদীগুলোকে খনন করার প্রয়োজন। নদীগুলো আমাদের খনন হচ্ছে না, এবং খননের জন্য জিনিস সেটাকে বলেন ক্যাপিটাল ড্রেজিং, গভীর করা, এইটাকে আমাদেরকে পর্যায়ক্রমে হাতে নিতে হবে। হাওর উন্নয়ন বোর্ড এটা স্থাপিত হয়েছে, সেটা আমি স্বীকার করবো, আমি ওটা সদস্য ঘটনাচক্রে। আনফর্চুনেটলি এটার শক্তি যথেষ্ট নয়, না শক্তি যথেষ্ট নয়, আমরা জাস্ট একটু অবকাঠামো গড়ে তুলেছি। 20,000 কোটি টাকার একটা লং টার্ম প্ল্যান আমরা হাতে নিয়েছি, দুটা প্ল্যানই এখনো ওটাকে বাস্তবে রূপান্তরিত করার মতো কংক্রিট কাজ। আগামী বছরের আগেই তো আসলে অনেক প্ল্যান বাস্তবায়ন করে ফেলতে হবে এবার। অনেকগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো না, অনেকগুলো আছে, এটাই 20 বছর লাগবে পুরো বাস্তবায়ন করতে। যেমন বৃক্ষরোপণ, একটা বৃক্ষ বড় হতে 4 থেকে 15 বছর তো লাগবেই। এই ধরনের অনেক কিছু বনে বাঁধ নির্মাণে গাফিলতি হলো কিনা, আগামীবার যাতে সেই গাফিলতি না হয়, সেগুলো তো আগামী মৌসুমের আগে নিশ্চিত করতে হবে। অ্যাবসলিউটলি বিচারের যেটা কথা বারবার বলছে জহির ভাই, বলছে বিচার হচ্ছে না, ধরে নাই আইনের শাসন চান না আপনি, একটু দিন রাত বা তোমার সামনে দাঁড়িয়ে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আমাদেরকে বলেন হাত ধরে ধরে মানববন্ধন, আইনের শাসন চাই। আইনের শাসন যদি চান তাহলে ধরে কি সামারি ট্রায়াল করবেন, এই ইঞ্জিনিয়ারকে গুলি করে মারবেন, তাকে জেলে পাঠাবেন? ইউ হ্যাভ টু গিভ হিম টাইম, তাকে শোকজ করতে হবে, হাজির করতে হবে, এগুলো আপনি খালি আপনি আমাদের এখানে অভিজ্ঞতা আছে, পুরস্কারও দেওয়া হয়, এক জায়গাতে সরে আরেক জায়গায় নেওয়া হয়। আপনার বাংলাদেশে আছে আইনের শাসনে, আইনের শাসন ধৈর্যের প্রয়োজন। অবশ্যই, কিন্তু আমাদের এখানে এটাও আছে। আমাদের দর্শকও লিখেছেন যে সরকার প্রধান বলে এলেই যে সব হয় না, তার প্রমাণ বারবার মেলে বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ জহির চন্দন, অসীম কুমার উকিল, এম এ মান্নান এমপি। আমার একটা বিষয় বলতে হবে, আমরা হাওর সম্পর্কে দুইটা বিষয় যেটা বলতে চাই। হাওরের ইমিডিয়েট জলমহলের ইজারাগুলো বাতিল করে মানুষকে মাছ ধরার অধিকার দিতে হবে, এটা ইমিডিয়েট দাবি। আর একটা স্থায়ী সমাধানের জন্য একটা বড় বিষয় নদী খনন, খাল খনন, এটা অবশ্যই করতে হবে। এই বিষয়ে দুজনেই একমত আগেই হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় দর্শক ধন্যবাদ আপনাদের যারা হাওর উন্নয়ন প্রকল্পের সাথে আপনার জনগণকে সম্পৃক্ত করতে হবে। জি, দর্শক যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে, আপনাদের ধন্যবাদ। পরবর্তী পর্বে আওয়ামী লীগের ইসলামিক ফোরাম এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এমপি, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার এটিইউ তাজ রহমান। সঙ্গে থাকবেন আপনিও টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে।